কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় ঠিক কত মানুষ প্রাণ হারিয়েছে তা এখনো নিশ্চিত করেনি সরকার। এবারে সহিংসতায় আন্দোলনকারী শিক্ষার্থীরা যেমন নিহত হয়েছে, তেমনি নিহত হয়েছে অনেক নিরীহ মানুষ ও পুলিশ সদস্যরাও। আন্দোলনের এই সহিংসতায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে এক পুলিশ সদস্যের 17 বছরের সন্তান। কিভাবে সেই হৃদয় বিদারক ঘটনা ঘটল, সেই চিত্রে উঠে এসেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে। 24 জুলাই ডেইলি স্টারের একটি প্রতিবেদনে বলা হয়, মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায়, স্যার আমার ছেলেটা মারা গেছে, ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার, আমার ছেলে আর নেই। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছোটাছুটি করছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ও তার স্ত্রী। তাদের হাতে ছিল 17 বছরের ছেলে ইমাম হোসেন তাইমের একটি ছবি। যাকেই পাচ্ছিলেন ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিলেন এই ছেলেকে তারা কোথাও দেখেছেন কিনা। বিকেল 5টা থেকে পরের 2 ঘন্টা তারা হতাহতদের তালিকা তাইমের নাম খুঁজেছেন। পরে ছবি দেখে একজন সাংবাদিক তাইমের বাবাকে মর্গে খোঁজ নিতে বলেন। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগের লাশ ঘরের উদ্দেশ্যে দৌড়ে যান তিনি। সকাল 11টার দিকে বাধে সংঘর্ষ। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছড়ে পুলিশ। শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় রামপুরার প্রতিটি অলিগলিতে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ধীরে ধীরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। দফায় দফায় টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়া হলেও বারবার ফিরে আসে তারা। পরে আবারও কঠোর ভূমিকায় নামে বিজিবি ও পুলিশ। তবে নামাজ শেষে নতুন করে আবারও রণক্ষেত্র পুরো বাড্ডা রামপুরা এলাকা। আগুন লাগিয়ে দেয় আনসার ক্যাম্পে, পুড়িয়ে দেওয়া হয় ওয়াসার সাব স্টেশন। তাদের ছত্রভঙ্গ করতে আবারও টিয়ারশেল, রাবার বুলেট ছড়ে পুলিশ ও বিজিবি। বিজিবির মহাপরিচালক জানান, একটি চক্র শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। তাদের যে কোনো নৈরাজ্য ঠেকাতে প্রস্তুত বিজিবি। এটা একটা দুরভিসন্ধিমূলক একটা ষড়যন্ত্র করা হচ্ছে। এই কোমলমতি শিশু যারা কোটা আন্দোলনের নামে আন্দোলন করছিল, তাদের এই সুযোগ নিয়ে একটা গোষ্ঠী এই সন্ত্রাসবাদ চালানোর চেষ্টা করছে। এটা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে 75 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীতে দায়িত্ব পালন করতে গিয়ে 52 জন বিজিবি সদস্য আহত হয়েছে। এদিকে দুপুর 2টা পর্যন্ত রামপুরা বাড্ডা এলাকায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলনকারীরা বারবার বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এই পরিস্থিতি থেকে বোঝাই যাচ্ছে এই আন্দোলন হয়তো আরও দীর্ঘস্থায়ী আন্দোলনে রূপ নিতে পারে, বাড়তে পারে সহিংসতার মতো ঘটনাও। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা সবাই ভালো আছেন, আশা করি সবাই ভালো আছে। দর্শক, ইতিমধ্যে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমাদের বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে মাঠে নেমেছিলেন সাধারণ শিক্ষার্থী এবং প্রতিটা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা মাঠে নেমেছিলেন তাদের দাবি আদায়ের জন্য। সংস্কার আন্দোলন নিয়ে আসলে দেশ তোলপাড় চলছিল। সাধারণ শিক্ষার্থীদেরকে সশস্ত্র বাহিনী কিভাবে আক্রমণ করছিল, তাদেরকে পাখির মতন অনেক ভিডিও দেখেছেন এবং এই আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরবো, আপনারা ধৈর্য সহকারে দেখবেন যে বর্তমানে কতজন স্টুডেন্টকে মারা হয়েছে এবং কিভাবে একের পর এক বিভিন্ন নেতা কর্মীদেরকে আটক করা হচ্ছে। দর্শক, আপনারা ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই, আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবো। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। বিদারক ঘটনা ঘটল, সেই চিত্রে উঠে এসেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে। সেই প্রতিবেদনটি তুলে ধরেছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। 24 জুলাই ডেইলি স্টারের একটি প্রতিবেদনে বলা হয়, মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায়, স্যার আমার ছেলেটা মারা গেছে, ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার, আমার ছেলে আর নেই। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছোটাছুটি করছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ও তার স্ত্রী। তাদের হাতে ছিল 17 বছরের ছেলে ইমাম হোসেন তাইমের একটি ছবি। যাকেই পাচ্ছিলেন ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিলেন এই ছেলেকে তারা কোথাও দেখেছেন কিনা। বিকেল 5টা থেকে পরের 2 ঘন্টা তারা হতাহতদের তালিকা তাইমের নাম খুঁজেছেন। পরে ছবি দেখে একজন সাংবাদিক তাইমের বাবাকে মর্গে খোঁজ নিতে বলেন। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগের লাশ ঘরের উদ্দেশ্যে দৌড়ে যান তিনি। একজন লাশ ঘরের দরজা খুলে দিলে ভেতরে ঢোকেন তারা। সেখানে পড়েছিল রক্তে ভেজা ছড়া গুলিবিদ্ধ তাইমের নিথর দেহ। ছেলের মরদেহ দেখে স্তব্ধ হয়ে যান ময়নাল হোসেন। তার স্ত্রী মেঝেতে পড়ে মূর্ছা যাওয়ার আগে চিৎকার করে বলছিলেন, ও আল্লাহ, আমার পোলারে কে মারলো? তুই আমারে না বইলা কেন বাইরে হয়েছিলি? কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে কলেজ শিক্ষার্থী তাইম শুক্রবার সকাল 11টার দিকে যাত্রাবাড়ির বাসা থেকে বেরিয়েছিলেন। এর আগে 3 দিন ধরে যাত্রাবাড়িতে সংঘর্ষ চললেও তাইমকে ঘরে আটকে রাখা যায়নি।
ওই প্রতিবেদনে আরো বলা হয়, ঘণ্টাখানেক পর তাইমের বাবা মাকে কেউ ফোন করে জানায় তাদের ছেলেকে গুলি করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাল বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে আমার ছোট ছেলে তাতে যোগ দেয়। তাকে শুরু থেকেই না করেছিলাম আন্দোলনে যেতে, কারফিউর মধ্যে তাকে বের হতেও না করেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি। মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায়, স্যার আমার ছেলেটা মারা গেছে, বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার, আমার ছেলে আর নেই। তিনি প্রশ্ন রেখে তাকে বলেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? ছেলে গুলিবিদ্ধ জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ছুটি নিয়ে এসেছিলেন ময়নাল। ফোনে কথা বলার সময় অপর প্রান্তে কে ছিলেন তা নিশ্চিত করেনি ডেইলি স্টারের ওই প্রতিবেদনে। শুধু ইমাম হোসেন নয়, বাসায় থেকেও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে এই আন্দোলনে। দ্বিতীয় দিনেও রণক্ষেত্র বাড্ডা রামপুরা এলাকা সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়েছে বিজিবি পুলিশ। দুপুর 2টা পর্যন্ত সেখানে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিজিবি মহাপরিচালক জানান, একটি চক্র শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। বাড্ডা রামপুরার পরিস্থিতি জানাচ্ছেন হাবিব রহমান। বৃহস্পতিবারের মতো শুক্রবারও সকাল থেকেই বাড্ডা, বেলুরবাড্ডা সহ রামপুরা এলাকার সব সড়ক ছিল নানা বয়সী আন্দোলনকারীদের দখলে। সকাল 11টার দিকে বাধে সংঘর্ষ। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় রামপুরার প্রতিটি অলিগলিতে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ধীরে ধীরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল, দফায় দফায় টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়া হলেও বারবার ফিরে আসে তারা। পরে আবারও কঠোর ভূমিকায় নামে বিজিবি ও পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে বিজিবি। সড়কের বিভিন্ন এলাকায় জ্বালিয়ে দেওয়া হয় আগুন। জুমার নামাজের সময় পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে নামাজ শেষে নতুন করে আবারও রণক্ষেত্র পুরো বাড্ডা রামপুরা এলাকা। আগুন লাগিয়ে দেয় আনসার ক্যাম্পে, পুড়িয়ে দেওয়া হয় ওয়াসার সাব স্টেশন। তাদের ছত্রভঙ্গ করতে আবারও টিয়ার শেল, রাবার বুলেট ছড়ে পুলিশ ও বিজিবি। বিজিবির মহাপরিচালক জানান, একটি চক্র শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। তাদের যে কোনো নৈরাজ্য ঠেকাতে প্রস্তুত বিজিবি। এটা একটা দুরভিসন্ধিমূলক একটা ষড়যন্ত্র করা হচ্ছে। এই কোমলমতি শিশু যারা কোটা আন্দোলনের নামে আন্দোলন করছিল, তাদের এই সুযোগ নিয়ে একটা গোষ্ঠী এই সন্ত্রাসবাদ চালানোর চেষ্টা করছে। এটা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে 75 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীতে দায়িত্ব পালন করতে গিয়ে 52 জন বিজিবি সদস্য আহত হয়েছে। এদিকে দুপুর 2টা পর্যন্ত রামপুরা বাড্ডা এলাকায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলনকারীরা বারবার বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এই পরিস্থিতি থেকে বোঝাই যাচ্ছে এই আন্দোলন হয়তো আরও দীর্ঘস্থায়ী আন্দোলনে রূপ নিতে পারে, বাড়তে পারে সহিংসতার মতো ঘটনাও। হেলিকপ্টার থেকে বোমা ফেলা দেশ কারো বাবার সম্পত্তিও না, দেশটা দেশের মানুষের। যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় দেশে। কোটা আন্দোলনের সহিংসতার রেশ এখনো কাটেনি। দেশে বিদেশে চলছে আলোচনা সমালোচনার ঝড়। সড়কের মোড়ে মোড়ে সেনাটহল, আর থেমে থেমে কারফিউ তো চলছেই। এরই মধ্যে আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। কার নির্দেশে এমন গুলি ছোড়া হয়েছে সেই প্রশ্ন দেশের বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের। হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না। দেশের চলমান সংঘাত নিয়ে গত 20 জুলাই টাঙ্গাইল প্রেস ক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগের সংবাদ সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, দেশ কারো বাবার না, আওয়ামী লীগের না, বিএনপির না, দেশটা দেশের মানুষের। দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না, দেশটা দেশের মানুষের। আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি নাই, বিএনপির পক্ষে বলতে আসি নাই, আওয়ামী লীগের পক্ষে বলতে আসি। আমি মানুষের পক্ষে বলতে এসেছি, যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি। দেশের মানুষ এইরকম অরাজকতা চায় না। কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাদের সামনে থাকার কথা, যাদের নেতৃত্ব দেওয়ার কথা, সেদিন তারা পালিয়েছিলেন, ঘরে ছিলেন। যাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা থাকার কথা, তারা পালিয়েছিলেন, ঘরে ছিলেন। আজকেও যারা গাড়ি ভাঙছে, অমুক করছে, তমুক করছে, এদের কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যায়নি, এবং এদেরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছে, এত দক্ষ যোগ্য পরিচালকেরা, তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন? Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য জেভিকো। দেশে কারফিউ দেয়া গর্বের কিছু নয় উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, যারা ব্যর্থ তারাই দেশে কারফিউ দেয়। দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। যারা সবচেয়ে ব্যর্থ
তারাই কারফিউ দেয় দেশে। ক্যান্সারের রুগীকে যেমন কেমো দেওয়া হয়, ঠিক তেমনি একটা দেশে কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কেমো দেওয়া। এ সময় কাদের সিদ্দিকী দেশের মানুষের পক্ষে, শহীদ হওয়া ব্যক্তিদের পক্ষে কথা বলতে এসেছেন বলেও সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।